নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ইতিহাসের বীর যোদ্ধা এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রণনিপুণ সেনানায়ক নেপোলিয়ন বোনাপার্টের উত্থান সম্পর্কে জানব। ইতিহাসে এমন অনেক মহাযোদ্ধার কাহিনী লিপিবদ্ধ আছে যারা নিজেদের বীরত্ব, কৌশল ও নির্ভীক ভাবনার জন্য নিজেদের নাম ইতিহাসের অমরত্বের পাতায় লিখে রাখেন। নেপোলিয়ন বোনাপার্ট সেই রকম একজন যোদ্ধা যিনি কখনো হার মানেননি। ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্টের মতো খুব কম শাসকই খুব দ্রুত উত্থান করে আবার নিমেষেই পতনের শিকার হয়েছেন। আধুনিক যুগের সূচনাও হয়েছে নেপোলিয়নের উত্থানের মধ্য দিয়ে। ফরাসি হিসাবে তিনি যে সাফল্য দেখিয়েছেন তা সত্যিই মহৎ। তবে তার সাফল্য যে বেশি দিন স্থায়ী হয়নি তা ইতিহাসের আর এক বিস্ময়। 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্সের ভাগ্য নিয়ন্তা। অনেকের কাছে তিনি ফরাসি বিপ্লবের জাগ্রত প্রতিমূর্তি, ফ্রান্স ও ইউরোপের মুক্তিদাতা। আবার অনেকের কাছে তিনি বিপ্লবের সংহারক, বিপ্লবের দানব, নরকের আবর্জনা। এইসব পরস্পর বিরোধী মতাদর্শ সত্ত্বেও একথা নিঃসন্দেহে বলা যায় যে নেপোলিয়ন বোনাপার্ট এক অসাধারণ ব্যক্তিত্ব, যার আবির্ভাব ফ্রান্স ও ইউরোপের ইতিহাসকে নতুন যুগে পৌঁছে দিতে সক্ষম হয়। প্রচলিত তথ্য অনুযায়ী ফরাসি জাতির নায়ক নেপোলিয়ন বোনাপার্ট 1769 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ইতালির অন্তর্গত ভূমধ্যসাগরের কোর্সিকা দ্বীপের আজাকাসিও নামক স্থানে ফরাসি জাতির নায়ক নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিল লোটিজিয়া এবং পিতার নাম ছিল কার্লো বোনাপার্ট। তার পিতা পেশায় উকিল ছিলেন। পর্বত সংকুল কোর্সিকার প্রাকৃতিক পরিবেশ নেপোলিয়নের তরুণ মনে সাহস ও চারিত্রিক দৃঢ়তা গড়ে তুলতে সাহায্য করে। ভলতেয়ার, মন্তেস্কু, রুসো প্রমুখ দার্শনিকদের রচনা, ইতিহাস, ভূগোল, গণিত ও দর্শন ছিল তার প্রিয় বিষয়। তিনি 16 বছর বয়সে পিতৃহীন হন। কঠোর দারিদ্র্য তাকে বাস্তববাদী করে তোলে। ব্রিত্তনি ও প্যারিসের সামরিক বিদ্যালয়ে শিক্ষা শেষ করে মাত্র 17 বছর বয়সে তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীর সাব লেফটেন্যান্ট পদে যোগদান করেন। প্রথম জীবনে তিনি ফরাসি সাম্রাজ্যের অধীনতা থেকে কোর্সিকার মুক্তির স্বপ্ন দেখতেন। পূর্বে এই দ্বীপটি ছিল জেনোয়ার অধীনে। পরে তার জন্মের 1 বৎসর পূর্বে তা ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়। এই কারণে তিনি ফ্রান্সের বিরুদ্ধে কোর্সিকার স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। ফরাসি বিপ্লবের কালে সংবিধান সভা কোর্সিকাকে ফ্রান্সের একটি স্বতন্ত্র প্রদেশ বা ডিপার্টমেন্টের মর্যাদা দিলে ফরাসি সরকারের প্রতি তার বিদ্বেষ কেটে যায়। সেনাবাহিনীর অন্যান্য সহকর্মীর মতো তিনিও ফরাসি বিপ্লবকে স্বাগত জানান। ফরাসি রাজনীতিতে তিনি জ্যাকোবিন দলের সমর্থক ছিলেন। ফরাসি বিপ্লব তাকে বৃহত্তর কর্মক্ষেত্রে সন্ধান দেয়। 1793 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী ভূমধ্যসাগরের উপকূলে ফ্রান্সের অধীনস্থ তুলো বন্দর অবরোধ করলে অতর্কিত আক্রমণে তিনি তা পুনরুদ্ধার করেন। এর ফলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। 1795 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর রাজতন্ত্রের সমর্থক উচ্ছৃঙ্খল জনতা ফরাসি জাতীয় সভা আক্রমণ করলে অল্প সংখ্যক সৈনিকের সাহায্যে প্যারিসের রাস্তায় কামান দেগে তিনি জনতাকে ছত্রভঙ্গ করেন। জাতীয় সভা রক্ষা পায়। এই ঘটনা ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবরের ঘটনা নামে পরিচিত। এর পুরস্কার স্বরূপ তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন এবং ফ্রান্সের আভ্যন্তরীণ সেনাবাহিনীর কর্তৃত্ব লাভ করেন। 1796 খ্রিস্টাব্দে তিনি এক সেনানায়কের বিধবা পত্নী জোসেফাইনকে বিবাহ করে ফরাসি সমাজে প্রতিষ্ঠা লাভ করেন। ইতিমধ্যে 1795 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর জাতীয় কনভেনশনের কার্যকাল শেষ হয় এবং ডিরেক্টরি নামে নতুন এক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়।
এই শাসন পর্বে দেশের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। বৈদেশিক ক্ষেত্রে তখন ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট ভেঙে গেলেও ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সার্ডিনিয়া তখনও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধরত। নেপোলিয়ন এই শক্তিজোটের বিরুদ্ধে ইতালিতে যুদ্ধযাত্রা করেন। এই ইতালিতেই তার ভবিষ্যৎ জীবনের সূচনা হয়। তিনি ইতালিতে 1 মাসেরও কম সময়ে 5টি খণ্ডযুদ্ধে সার্ডিনিয়াকে পরাজিত করেন। সার্ডিনিয়া সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় এবং এর ফলে স্যাভোয় ও নিস ফ্রান্সের অধিকারে আসে। পারমা, মডেনা এবং নেপলসের শাসকেরা তার কাছে আত্মসমর্পণ করেন। তিনি উত্তর ইতালিতে অস্ট্রিয়াকে পরাজিত করে লোম্বার্ডি, ভেনিস ও মিলান দখল করেন। তিনি পোপের রাজ্য আক্রমণ করলে পোপ টলেন্টিনোর সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। অতঃপর ফরাসি বাহিনী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সন্নিকটে উপস্থিত হলে অস্ট্রিয়ার সম্রাট ক্যাম্পোফার্মিওর সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। ইতালি ও অস্ট্রিয়ার বিরুদ্ধে এই চমকপ্রদ সাফল্যে ইউরোপে ফ্রান্সের মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। অস্ট্রিয়ার শাসন থেকে মুক্তিপ্রাপ্ত ইতালির জনসাধারণ নেপোলিয়নকে মুক্তিদাতা বলে অভিনন্দন জানায় এবং তিনি ফ্রান্সে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযানের দায়িত্ব গ্রহণ করেন। সেখানে পিরামিডের যুদ্ধে জয়লাভ করলেও নীল নদের যুদ্ধে তিনি ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে শোচনীয়ভাবে পরাস্ত হন। তার পরাজয়ের সংবাদ ফ্রান্সে পৌঁছানোর আগেই তিনি ফ্রান্সে প্রত্যাবর্তন করেন এবং সেখানে তিনি বিজয়ী বীরের সম্মান পান। ডিরেক্টরির শাসনাধীনে ফ্রান্সে তখন চরম বিশৃঙ্খলা চলেছে। জনগণ এই শাসন সম্পর্কে বীতশ্রদ্ধ। এই অবস্থার সুযোগ নিয়ে সেনাবাহিনীর সাহায্যে তিনি ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে কনসুলেট নামের নতুন এক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নেপোলিয়ন সহ আরও 2 জন কনসালের উপর শাসনভার অর্পিত হয়। তিনি হলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। এইভাবে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে এজ অফ নেপোলিয়ন বা নেপোলিয়নের যুগ শুরু হয়। প্রথমে তিনি সংবিধান অনুসারে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন। 1802 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে তাকে যাবজ্জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত করা হয়। 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে তিনি ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন। এইভাবে ফ্রান্সে আবার বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।